Nexus, a brief history of information networks from the Stone Age to AI. শিরোনামের এই বইটা ইউভাল নোয়া হারারির লেখা নতুন বই। শিরোনাম থেকেই বোঝা যাচ্ছে তথ্য নেটওয়ার্কের ইতিহাস নিয়ে লেখা এই বই। নোয়া হারারি একজন ইতিহাসবিদ। তিনি ইতিহাস নিয়ে লিখবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার লেখনীর একটা অসাধারণ গুণ হচ্ছে কোহেরেন্স, অর্থাৎ ইতিহাসের অনেক তথ্য, উপাত্ত এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্নমুখী বিষয়কে তিনি একমুখী একটা সুতোয় বাঁধতে পারেন এবং সেটা থেকে বর্তমানের সাথে প্রাসঙ্গিক কোনো সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করতে পারেন। এই বইয়ের শুরুতেই তিনি তার বই লেখার উদ্দেশ্য পরিষ্কার করেছেন। অ্যান্ড দ্যাটস, ইফ ইউ ক্যানট চেঞ্জ দ্য ফিউচার, ওয়াই ওয়েস্ট টাইম ডিসকাসিং ইট। অর্থাৎ তিনি ইতিহাসের আলোকে তথ্য উপাত্ত নিয়ে ফিউচারকে চেঞ্জ করতে চান। তথ্য ও নেটওয়ার্ক কীভাবে মানব সভ্যতাকে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিয়ে এসেছে সেটা এই বইতে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে। তথ্য সেটা সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে, কিন্তু সত্য বা মিথ্যা যাই হোক, সেটা মানুষকে যুক্ত করে, আর সেই যুক্ত মানুষ তৈরি করে সভ্যতা, নয়া বাস্তবতা। মানুষ বিমূর্ত বাস্তবতা তৈরি করতে পারে, যাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্টিভ রিয়ালিটি, যেমন রাষ্ট্র, আইন ইত্যাদি। মানুষের জগতের বাইরে এগুলোর কি কোনো অস্তিত্ব আছে? নেই। পশু পাখি সমাজে মানুষের আইন বা রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই, কিন্তু মানুষ এগুলোকে বিশ্বাস করে, নেটওয়ার্ক তৈরি করে এবং সেই নেটওয়ার্কের ভিত্তিতে নতুন বাস্তবতা তৈরি করে। যেমন পশু পাখি সমাজ জানে না তাদের সংরক্ষণের জন্য মানুষ পরিবেশ আইন তৈরি করেছে, কিন্তু সেই আইনের প্রয়োগের উপর পশু পাখির অস্তিত্ব, সংরক্ষণ নির্ভর করতে পারে। এভাবেই মানুষের তৈরি কৃত্রিম বাস্তবতা থেকে নতুন বাস্তবতা তৈরি হতে পারে। হারারির ভাষায়, টু কনক্লুড, ইনফরমেশন সামটাইমস রিপ্রেজেন্টস রিয়ালিটি অ্যান্ড সামটাইমস ডাজন্ট, বাট ইট অলওয়েজ কানেক্টস। অর্থাৎ মিথ্যা বা সত্য তথ্য যাই হোক না কেন, এটা মানুষকে সংযুক্ত করে। মানুষ গল্প তৈরি করে, গল্প তৈরির মাধ্যমে মানুষ তথ্য আদান প্রদান করে। অনেক মানুষ যখন সেই গল্প বিশ্বাস করে, একত্রে কোনো উদ্দেশ্য সাধনে কাজ করে, তখন তৈরি হয় নেটওয়ার্ক, আর সেই নেটওয়ার্কের মাধ্যমেই তৈরি হয় সভ্যতা, রাষ্ট্র, আইন ইত্যাদি। কিন্তু এগুলো কল্পনা, কিন্তু এই কল্পনাকে বিশ্বাস করে মানুষ, যা বাস্তব। তাই এগুলোকে বলা হয় সাবজেক্টিভ রিয়ালিটি। তাই তথ্য নেটওয়ার্কের ইতিহাস বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক। হারারির ভাষায়, টেলিং এ ফিকশনাল স্টোরি ইজ লাইং only when you pretend that the story is a true representation of reality. অর্থাৎ একটা গল্প বলা তখনই মিথ্যা যখন আপনি ভান করেন যে এটা সত্যকে প্রতিনিধিত্ব করে। মানুষের সভ্যতা প্রথমে ছিল সরল, তখন তথ্য ভাণ্ডার এত জটিল ছিল না। কিন্তু সভ্যতা যত জটিল হতে লাগলো, তথ্য ভাণ্ডার যত বাড়তে শুরু করলো, তত বাড়তে থাকলো একে যথাযথ সংরক্ষণের প্রয়োজনীয়তা। সেই ধারাবাহিকতায় এলো ব্যুরোক্রেসি, অর্থাৎ আমলাতন্ত্র। তথ্য উপাত্ত যথাযথ সংরক্ষণ করতে আমলাতান্ত্রিক নেটওয়ার্ক তৈরি হলো, কিন্তু সেই আমলাতন্ত্র থেকে সৃষ্টি হলো নতুন জটিলতা। মানুষ যখন বিভিন্ন সমস্যায় পড়ে, তখন তার সমাধান বের করতে গিয়ে বের হয়ে আসে অজ্ঞতা, আর এই অজ্ঞতার আবিষ্কার থেকে, এই অজ্ঞতা দূরীকরণের সমাধান বের করতে গিয়ে আসলো বিজ্ঞান। বিজ্ঞানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য,
এটার সেলফ কারেকশন সিস্টেম আছে, অর্থাৎ এটা নিজেকে নিজে শুদ্ধ করতে পারে, যেটাকে বলে ট্রায়াল অ্যান্ড এরর। অর্থাৎ ভুল হবে, সেই ভুল বুঝতে পারতে হবে এবং সেই ভুলকে স্বীকার করে শুদ্ধ ব্যবস্থায় প্রত্যাবর্তনের সুযোগ থাকতে হবে। বেসিক্যালি এটাই হচ্ছে সেলফ কারেকশন সিস্টেম। যে ব্যবস্থা যত উন্নত তার সেলফ কারেকশন সিস্টেমও তত উন্নত। গণতন্ত্রকে আমরা প্রেফার করি কেন? কারণ গণতান্ত্রিক ব্যবস্থা উন্নত, কারণ এখানে সেলফ কারেকশন সিস্টেমটা খুব সফিস্টিকেটেড। স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় সেই সুযোগ নেই। গণতন্ত্রে তথ্য প্রবাহ বিভিন্নমুখী, আপনি বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পেতে পারেন, কারণ গণতন্ত্রের একটা শর্ত হচ্ছে মুক্ত গণমাধ্যম। কিন্তু স্বৈরতন্ত্রে সেই সুযোগ নেই। স্বৈরতন্ত্রের তথ্য প্রবাহ একমুখী, বিভিন্ন ফিল্টারিংয়ের মাধ্যমে এখানে তথ্য আসে। এখানে ভুল স্বীকার করার কোনো সুযোগ নেই। আবার গণতন্ত্র মানেই যে স্বতঃসিদ্ধ ন্যায্য কোনো ব্যবস্থা তা নয়, এবং শুধুমাত্র নির্বাচন মানেই কিন্তু গণতন্ত্র নয়। আবার রাষ্ট্র যদি তার নাগরিকদের রক্ষার কোনো ব্যবস্থা না নেয়, সেটাও গণতান্ত্রিক কোনো ব্যবস্থা নয়, বরং সেটা নৈরাজ্যবাদী ব্যবস্থা। হারারি বলেন, ইলেকশনস আর এ সেন্ট্রাল পার্ট অফ দ্য ডেমোক্রেটিক টুল কিট, বাট দে আর নট ডেমোক্রেসি। In the absence of additional self-correcting mechanisms, elections can easily be rigged. Even if the elections are completely free and fair, by itself this too doesn't guarantee democracy. For democracy is not the same thing as majority dictatorship. অর্থাৎ ডেমোক্রেসি এবং সংখ্যাগুরুর একনায়কতন্ত্র এক নয়। আবার প্রত্যেক স্বৈরাচারই সর্বাত্মক বা টোটালিটারিয়ান নয়। হারারি বলেন, বাট নট এভরি ডিক্টেটরশিপ ইজ টোটালিটারিয়ান। টেকনিক্যাল ডিফিকাল্টিস অফেন প্রিভেন্ট ডিক্টেটরস ফ্রম বিকামিং টোটালিটারিয়ান। অর্থাৎ সর্বাত্মকবাদিতা মানেই স্বৈরাচার নয়। সর্বাত্মকবাদিতা স্বৈরাচারের একটা এক্সট্রিম সিচুয়েশন। মানুষ রাজনৈতিক ব্যবস্থা বেছে নিতে গিয়ে সত্য এবং শৃঙ্খলার মধ্যে ভারসাম্য খোঁজে। সাধারণত গণতন্ত্র এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এই দুটোই ভারসাম্য বিন্দুতে অবস্থান করে। সবল যাতে দুর্বলকে গিলে খেতে না পারে, সেটাও রাষ্ট্রের উদ্ভবের অন্যতম কারণ। ইনফরমেশন নেটওয়ার্কের ইতিহাসও এই দুটোর সাথে যুক্ত। হারারির মতে প্রকৃতপক্ষে বৃহত্তরভাবে গণতান্ত্রিক এবং সর্বাত্মকবাদী দেশ দুটোই সম্ভব হয়েছে ইনফরমেশন নেটওয়ার্কের বিবর্তন ও বিবর্ধনের মাধ্যমে। ইনফরমেশন নেটওয়ার্ক যত বড় হয়েছে, তত রাষ্ট্র বড় হওয়ার সুযোগ এসেছে। হারারি বলেন, দ্য হিস্ট্রি অফ ইনফরমেশন নেটওয়ার্কস হ্যাজ অলওয়েজ ইনভলভড মেনটেনিং এ ব্যালেন্স বিটুইন ট্রুথ অ্যান্ড অর্ডার। অর্থাৎ তথ্যের ইতিহাস, তথ্য নেটওয়ার্কের ইতিহাস সবসময় সত্য এবং ভারসাম্য এ দুটোর মধ্যে সংযুক্ত করেছে। জাস্ট অ্যাজ স্যাক্রিফাইসিং ট্রুথ ফর দ্য সেক অফ অর্ডার কামস উইথ এ কস্ট। আপনি যদি অর্ডারকে ট্রুথের বিনিময়ে স্যাক্রিফাইস করেন, তবে সেটার একটা পরিণাম আছে। তেমনি অর্ডারকে যদি ট্রুথকে যদি অর্ডারের বিনিময়ে স্যাক্রিফাইস করেন, সেটারও একটা পরিণাম আছে। টোটালিটারিয়ান বা সর্বাত্মকবাদী রাষ্ট্রের একটা দুর্বলতা ছিল এর ইনফরমেশন নেটওয়ার্ক। কিন্তু বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভব এই দুর্বলতাকে দূর করে আরও শক্তিশালী টোটালিটারিয়ান ব্যবস্থা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার টোটালিটারিয়ান সিস্টেম কায়েম করতে পারে বলে তিনি মনে করেন। সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে অ্যালার্মিং যেটা বিষয় আমার মনে হয় এই বইয়ে যেটা বলা হয়েছে, আমরা আমাদের বর্তমান বাস্তবতায় দেখি, আমাদের বিদ্যমান ইন্টারনেট সিস্টেমে আমরা সত্য ও মিথ্যা তথ্যের মাঝে ডুবে আছি, এবং কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝতেই আমরা বিভ্রান্ত হয়ে যাই।
যেটা থেকে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপর্যয়। যেমন মায়ানমারের সাম্প্রতিক রোহিঙ্গা গণহত্যায় ফেসবুকে ফেক নিউজ মারাত্মক ভূমিকা পালন করেছে। কারণ টেক জায়ান্ট যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার এরা আমাদের মনোযোগ দিয়ে মুনাফা করছে। সেই মনোযোগ ঘৃণা, মিথ্যা আর বিভ্রান্তি ছড়ানোর মধ্য দিয়ে আসছে কিনা সেটা তাদের কাছে ম্যাটার করে না। সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভব থেকে শুধুমাত্র ভোতা আর বোকাটে আশাবাদে ডুবে গেলেই হবে না, বরং এর আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক হতে হবে। কারণ মানুষ এমন একটা জিনিস সৃষ্টি করে ফেলেছে যেটা নিজেই বুদ্ধিমান, সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আর বুদ্ধিমান মানেই যে সে বিবেচক সম্পন্ন হবে তার কোনো নিশ্চয়তা নেই। তার সবচেয়ে বড় প্রমাণ মানুষ নিজেই। আর বুদ্ধিমত্তা হচ্ছে গোল ওরিয়েন্টেড বা লক্ষ্যমুখী। লক্ষ্য পূর্ণ করাই বুদ্ধিমত্তার সবচেয়ে বড় মাপকাঠি। এর সাথে বিবেক বা বিবেচনার কোনো সম্পর্ক নেই। এজন্য মারাত্মক বুদ্ধিমান অথচ সাইকোপ্যাথ মানুষের দেখা আমরা সহজেই পাই। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে নিরঙ্কুশ আশাবাদে যেমন গা ভাসিয়ে দেওয়ার সুযোগ নেই, তেমন সুযোগ নেই এই নতুন প্রমিথিউসের আগুনকে ছুঁড়ে ফেলে দেবার। সেটা আদৌ সম্ভবও নয়। প্রয়োজন একটা ভারসাম্য। আর মুক্তবাজার এবং গণতন্ত্রই সব সমস্যার সমাধান এনে দেবে, এই আশাবাদে ডুবে গেলে কিন্তু হবে না। কারণ দুটোই মনে করে ভোটার এবং কাস্টমার ইজ অলওয়েজ রাইট, যা সবসময় সত্য নয়। সব কিছুর একটা সেলফ কারেকশন সিস্টেম দরকার। প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রের শাসন বিভাগের ভারসাম্য রাখার জন্য সেলফ কারেকশন সিস্টেম। মিডিয়া, সিভিল সোসাইটি এগুলো অনেকগুলো সেলফ কারেকশন সিস্টেম, যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাও যাতে এরকম ভারসাম্যহীন স্বেচ্ছাচারী কোনো ব্যবস্থা তৈরি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় সেলফ কারেকশন সিস্টেম তৈরি করতে হবে। হারারির ভাষায়, রাদার টু ক্রিয়েট ওয়াইজার নেটওয়ার্কস উই মাস্ট অ্যাবান্ডন both the naive and populist views of information, put aside our fantasies of infallibility, and commit ourselves to the hard and rather mundane work of building institutions with strong self-corrective mechanisms. That is perhaps the most important takeaway this book has to offer. অর্থাৎ হারারি বলছেন, খুব বুদ্ধিমান কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তার নেটওয়ার্ক তৈরি করার চেয়ে এগুলোকে কিভাবে সেলফ কারেকশন সিস্টেমের আওতাধীন করা যায় সেটাই আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হওয়া উচিত। তবে হারারির সমাধানের সাথে আমি কিছুটা একমত নই। কারণ গণতন্ত্র, বিজ্ঞান, বিচার ব্যবস্থার মতো সেলফ কারেকশন সিস্টেম বিদ্যমান থাকার পরেও আমাদের সভ্যতা তাদের আত্মঘাতী প্রবণতা থামাতে পারেনি। কারণ আমরা প্রত্যেকে আমলাতান্ত্রিক খোপে খোপে আবদ্ধ। আমলাতন্ত্র আমাদেরকে এমনভাবে জাল বিস্তার করে রেখেছে যে আমরা নিজেরাই আমলাতন্ত্রের জালে বারবার জড়িয়ে পড়ি। এই তো কিছুদিন আগে যে মহামারী হলো এবং জলবায়ু পরিবর্তন আমাদেরকে দেখিয়ে দেয় যে আমাদের মৌলিক প্রবণতা পরিবর্তন হচ্ছে না। আমরা এখনও লোভী এবং খুব স্বার্থপর একটা প্রজাতি হিসেবে রয়ে গেছি। বিপর্যয় এবং বিপদে আমরা গুহা মানবী রয়ে যাই। হাতে আমাদের সেলফি স্টিক থাকতে পারে, এটাই হয়তো বা পরিবর্তন, কিন্তু আমাদের যে মৌলিক প্রেষণা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা স্বার্থপর এবং আত্মঘাতী রয়ে যাচ্ছি। জীবনানন্দের ভাষায় হয়তো ত্রুটিগুলো আমাদের অন্তর্গত রক্তের ভেতরে। এগুলোকে পুরো দূর করে বায়োবোট যেমন বানানো যাবে না, তেমন গুহাবাসী হয়ে থাকাও যাবে না। ন্যায্যতা ও বন্টনের সুষম সমতা থাকা দরকার। হারারির নিজের রাষ্ট্র ইসরায়েল যেমন একটা বায়বীয় গল্পের ভেতর দিয়ে সাম্রাজ্যবাদী শক্তিদের সাহায্য নিয়ে ফিলিস্তিনের মানুষের উপর
নির্যাতনের রোলার কোস্টার চালাচ্ছে, সেই অবিচারের সেলফ কারেকশন কে করবে সে ব্যাপারে হারারির এই বইতে তেমন কোনো আলোকপাত নেই। এটা এই বইয়ের একটা বড় দুর্বলতা। যদিও কিছু অধ্যায়ে তিনি ব্যক্তিগত ও বিভিন্ন মানুষের বয়ানে রাষ্ট্রহীন নিপীড়িত মানুষের কষ্টের বয়ান দেন, নিজ রাষ্ট্রের কিছুটা সমালোচনাও করেন, তবে সেটা অকিঞ্চিতকরই মনে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য প্রযুক্তির নেটওয়ার্ক তথাকথিত গণতান্ত্রিক সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো কর্তৃক কীভাবে আধিপত্য কায়েমের হাতিয়ার হতে পারে সেটা এ বইতে আরও বিশদ আলোচনা হতে পারত। আরেকটা উপলব্ধি এ বই পড়তে গিয়ে আমার হলো, সেটা হলো সেলফ কারেকশন সিস্টেম যেমন দরকার, তেমন আমাদের সভ্যতার জন্য একটা নতুন গল্প দরকার। মানুষ হিসেবে আমরা গল্প শুনতে ভালোবাসি। এই গল্পের মাধ্যমে আমাদের নতুন আশাবাদ দরকার, নতুন সাবজেক্টিভ রিয়েলিটি দরকার, যা সভ্যতা হিসেবে মানুষের মধ্যে যে আত্মঘাতী অবক্ষয় তৈরি করেছে সেটা দূর করবে। বেদনা এবং বিপর্যয়ের বিস্তৃত উপলব্ধির মধ্য দিয়ে মানব জাতিকে একটা বৃহত্তর লক্ষ্য এবং বিপর্যয়কে প্রতিহত করার মনোভাব জাগিয়ে এগিয়ে নিতে হবে। সেটা হতে পারে কোনো আন্তঃনাক্ষত্রিক সভ্যতা হবার লক্ষ্য, অথবা আমাদের জন্য রয়ে যাওয়া একমাত্র পৃথিবীকে সুষম ও টেকসইভাবে সকল প্রাণীর জন্য বাসযোগ্য রাখার লক্ষ্য, বা অভিনব যে কোনো কিছু। এই নতুন গল্প, নতুন আশাবাদী পারে আমাদের সভ্যতাকে ভারসাম্যপূর্ণভাবে টিকিয়ে রাখতে।